কয়েকবার রিং হবার পর অপর প্রান্তের রিসিভার তুলল ম্যাট হিথের একজন বডিগার্ড। রানা তাকে বলল, তোমার বসকে ঘুম থেকে তোলো, বলো মাসুদ রানা ফোন করেছেন। স্যার, এত রাতে বসের ঘুম ভাঙালে আমার চাকরি চলে যাবে। রানা বলল, বসই থাকবে না তার চাকরি থাকে কিভাবে, যাও ঘুম ভাঙাও শালার। 2 মিনিট পর লাইনে এলো ম্যাট হিথ। গালাগালি করছো শুনেই বুঝতে পারছি অসহায় বোধ করছো তুমি। মাথা নোয়াতে আপত্তি নেই। গুড মর্নিং রানা, হোয়াট এ সারপ্রাইজ। তুমি সত্যি আমাকে বোকা বানিয়েছো। লিমা এখন তোমার হাতে। আমি একটা চুক্তিতে আসতে চাই। ও আচ্ছা তাই, কিন্তু তোমাকে কি এখন আর আমার দরকার আছে? ন্যাকামি বা ভাড়ামি রেড ড্রাগনকে মানায় না, বলল রানা। মেয়েটা শক্ত ধাতু, হিত। অদক্ষ আনারই নয়, নিজেদের গ্রামে গেরিলা ঠেকানোর ট্রেনিং পেয়েছে। এই মেয়ে মুখ না খুলে মরতে পর্যন্ত পারবে। অপর প্রান্তে চুপ করে আছে হিত, কাজেই থামল না রানা। মেয়েটা আমাকে বিশ্বাস করে, আমার প্রতি খানিকটা ঋণীও। তাকে যদি বলি তথ্যটা তোমাকে সে না দিলে তোমরা আমাকে খুন করবে, অবশ্যই মুখ খুলবে। বিনিময়ে সব অভিযোগ তুলে নেবে তুমি, ছেড়ে দেবে আমাদের। অপর প্রান্তে তারপরও চুপ করে আছে হিত। সে কি ভাবছে আন্দাজ করতে পারছে রানা। ওকে নিরেট বোকা ভাবছে সে। তবে কিছুটা সারবস্তু থাকায় ওর প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে পারছে না। লিমাকে দিয়ে কথা বলাবার পর রানাকে খুন করতে কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তোমার নাম্বার দাও, ০.৫ ঘন্টা পর যোগাযোগ করে জানিয়ে দেব কোথায় তোমাকে যেতে হবে। না, বলল রানা। তোমার নম্বরে আমি ফোন করব। আরো শর্ত আছে। আমি রওনা হবার আগে টেলিফোনে লিমার গলা শুনতে চাই। তোমরা যদি এরই মধ্যে তাকে মেরে ফেলে থাকো, শুধু শুধু কেন আমি তোমাদের হাতে ধরা দিতে যাব? ১০ সেকেন্ড চুপ থেকে জবাব দিল হিত। ঠিক আছে, ০.৫ ঘন্টা পর এই নতুন নম্বরে আমাকে ফোন করবে তুমি। নম্বরটা জানালো সে, তারপর বলল, কোনো রকম চালাকি করতে যেও না রানা। সোনা উদ্ধার না করা পর্যন্ত তোমাদের দুজনকেই হয়তো দরকার হবে আমার। কিন্তু যদি দেখি তোমার কোনো খারাপ মতলব আছে, অন্য কিছু বিবেচনায় না এনে আমার প্রথম কাজ হবে দুজনকেই খুন করা। পরিষ্কার? তোমার বিরুদ্ধে গোটা ম্যাকাওয়ে কারো কিছু করার সাধ্য আছে? পাল্টা প্রশ্ন করে সেট অফ করে দিল রানা। ০.৫ ঘন্টা পর নতুন নম্বরে যোগাযোগ করলো ও। কে? রানা? জিজ্ঞেস করলো কর্নেল। নাও, লিমার সঙ্গে কথা বলো। মাসুদ রানা, সত্যি আপনি? গলার স্বর ম্লান, তবে লিমা কাঁদছে না। অকস্মাৎ চেঁচিয়ে উঠল সে, আপনি আসবেন না প্লিজ, ওরা আপনাকে মেরে ফেলবে। আবার হিতের গলা পেয়ে বলল রানা, টমাস ওং এর ওয়্যারহাউসে আসতে হবে তোমাকে রানা। ওয়াটার ফ্রন্টে, হারবারের দক্ষিণ দিকে ওটা। সাইনবোর্ড আছে টমাস ওং, ইম্পোর্টার। ঠিক আছে, আমি ০.৫ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি, বলল রানা। পথে যদি তোমার লোকজন দেরি করিয়ে না দেয়। কেউ তোমাকে দেরি করিয়ে দেবে না, বলল হিত। একটা কথা রানা, সঙ্গে কোনো অস্ত্র নিয়ে এসো না। সেট অফ করে দিয়ে সুচেতাকে রানা বলল, যা যা বলেছি সব মনে আছে তো? কান্না দমনের ব্যর্থ চেষ্টা করে মিসেস পটনায়ক শুধু মাথা ঝাঁকালেন। পাঁচি টপকে বাড়ির পেছনের গলিতে নামব, বলল রানা। আপনি ঘরেই থাকুন, বেরোবার দরকার নেই। তাকে পাশ কাটিয়ে কামরা ছেড়ে বেরিয়ে গেল। সারা রাতই গাড়ি চলে, ট্যাক্সি পেতে কোনো অসুবিধা হলো না। হারবারের দক্ষিণ দিকটায় যাব, টমাস ওং এর ওয়্যারহাউস। ড্রাইভারকে বলল রানা, চেনো? ইম্পোর্টার ওং এর ওয়্যারহাউস? চিনি বই কি। ২০ মিনিটের মাথায় পৌঁছে গেল ট্যাক্সি। আশপাশে কোনো লোকজন নেই, ভুতুড়ে পরিবেশ। ভাড়া পেয়েই দ্রুত স্থান ত্যাগ করলো ড্রাইভার। মান্ধাতা আমলের বিল্ডিংটার দিকে ভালো করে তাকালো রানা। ড্রাইভার ওকে ওয়্যারহাউসের একেবারে সামনে নামিয়ে দিয়েছে। বিল্ডিং এর কপালে সাদা রং দিয়ে লেখা সাইনবোর্ড, টমাস ওং, ইম্পোর্টার। হারবারের কোথাও একটা স্টিমার ভেপু বাজাচ্ছে। আওয়াজটা কেমন যেন করুণ। সত্যি ভয় করছে রানা। দরজার সামনে দাঁড়িয়ে নক করার সময় খেয়াল করলো হাতটা সামান্য কাঁপছে। বিশাল গেটের গায়ে খুদে একটা দরজা, সেটাই ভেতর থেকে প্রথমে খোলা হলো। টর্চের আলোয় ধাঁধিয়ে গেল চোখ। মাথার উপর হাত তুলে সোজা হেঁটে এসো, নির্দেশ শোনা গেল। দরজা টপকে ভেতরে ঢুকলো রানা। টর্চ নিভে গেল, পর মুহূর্তে জ্বলে উঠল বৈদ্যুতিক বাতি। চোখ মিটমিট করছে ও। দৃষ্টিপথে নাচানাচি করছে কয়েকটা আবছা মূর্তি। ওর ৩ হাত সামনে দাঁড়িয়ে রয়েছে কর্নেল ম্যাট হিথ, ডান হাতে একটা লুগার।
আশা করি নিজেরও লিমার স্বার্থে তুমি আমার নির্দেশ অমান্য করছো না, বলল সে। তবু সাবধানের মার নেই। ইঙ্গিত করতেই দুজন লোক উদয় হলো রানার দুপাশে। দক্ষ হাতে ওকে সার্চ করলো তারা। তারপর পিছিয়ে এসে হিতের দিকে তাকিয়ে মাথা নাড়ল। গুড, রানাকে বলল হিত। তোমার উপর আমি খুশি, মাসুদ রানা। এসো, বলে ঘুরল সে। বিশাল মেঝে ধরে হাঁটছে। ওদের পায়ের শব্দ প্রতিধ্বনি তুলছে ওয়্যার হাউসের ভেতর। ইস্পাতের এক প্রস্তর সিঁড়ি ধরে উপরে ওঠার সময় ঘাড় ফিরিয়ে পেছন দিকে একবার তাকালো রানা। সব মিলিয়ে 15 জন ওরা। কয়েকজন টেবিলে বসে তাস পিটাচ্ছে। বাকি সবাই সতর্ক পাহারায়। সিঁড়িতে রানাকে অনুসরণ করছে দুজন। সবার কাছেই অস্ত্র আছে, তবে হাতে নয়, হোলস্টারে। সিঁড়ির মাথায় উঠে একটা দরজা খুলল কর্নেল। তার পিছু নিয়ে ভেতরে ঢুকলো রানা। ঘাম আর তামাকের কটু গন্ধ ধাক্কা মারল নাকে। মেঝের মাঝখানে একটা টেবিল। সিলিং থেকে নগ্ন একটা বাল্ব ঝুলছে। টেবিলে আরো 4 জন লোক তাস খেলছে। দুজনকে শ্বেতাঙ্গ বলে চেনা গেল, বাকি দুজন চেনা। চেহারাই বলে দেয় এরা খুনি। দাঁড়িয়ে পড়েছে কর্নেল হিট। তাস খেলা দেখছে। প্লেয়াররা খেলা থামাচ্ছে না বা চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছে না। অকস্মাৎ টেবিলের একটা পায়ার পা বাঁধিয়ে টান দিল হিত। টেবিলটা উল্টে পড়ল। বোতল আর গ্লাস ঝনঝন শব্দে চুরমার হলো। তারপর জমাট নিস্তব্ধতা নেমে এলো। শ্বেতাঙ্গদের একজন পর্তুগিজ ভাষায় কিছু একটা বলল। তার গালে ঠাস করে চড় মারল হিত। হোর্তা, শেষবারের মতো নিষেধ করছি, আমার সামনে কখনো অভিশাপ দেবে না। কর্নেলের দিকে কটমট করে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো হোর্তা। তারপর ক্ষীণ একটু হাসলো। হিতকে পাশ কাটিয়ে চলে গেল আরেক দিকে। জ্যাকেটের সবগুলো বোতাম খোলা, ভেতরের হোলস্টারে ভরা পিস্তল দেখা যাচ্ছে। হোর্তা ফার্নান্দেজ, রানাকে বলল হিত, মাত্র 52 জনকে খুন করেছে। একটু বেয়ারা, তবে এমনি বেয়ারাদেরকেই আমার দরকার। আমার দরকার লিমাকে, ঠান্ডা গলায় বলল রানা। কোথায় সে? এত ব্যস্ততা কিসের? হাসল হিত। আমার ইচ্ছে ছিল তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করা। প্রসঙ্গক্রমে বলছি, আমি জানতাম রেড ড্রাগনকে ধরার জন্য ঢাকা থেকে একজন আসছে, কিন্তু সে যে প্রবাদ পুরুষ মাসুদ রানা এটা জানা ছিল না। তোমাকে আমরা চিনতেও পারিনি। ধোকা দিয়েছে তোমার ওই গোঁফ, লম্বা জুলফি, হেয়ার স্টাইল আর চোখের লেন্স। রানা কথা বলছে না। চোর ধরতে এসে নিজেই ধরা পড়ে গেল। হ্যাঁ, গলা ছেড়ে হেসে উঠল কর্নেল। আসলে এই হয়, বড় দাও মারার সুযোগ পেলে কেউ আমরা লোভ সামলাতে পারি না। কি জানো রানা, তুমি একটা বোকামি করে ফেলেছো। লিমার সঙ্গে পরিচয় হবার পর প্রথমেই যদি তাকে নিয়ে সোজা আমার কাছে চলে আসতে, ট্রেজার হান্টে একসঙ্গে বেরোতে পারতাম আমরা। যা পেতাম দুজন ভাগাভাগি করে নিতাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। রানা কিছু বলছে না। তোমাকে বলতে আপত্তি নেই, আমি কিন্তু অভিযানের সমস্ত আয়োজন করে ফেলেছি। লঞ্চ তৈরি, তাতে রসদ তোলা হয়েছে, ক্রু বাছাইও শেষ। আমি আসলে বর্ন অ্যাডভেঞ্চার, বুঝলে। বিপদসংকুল অভিযানের গন্ধ পেলে আমার শিরায় শিরায় ছুটতে শুরু করে রক্ত। সে যাক, বাকি শুধু পুরোহিত নুগয়েন গুনোর লঞ্চটা ঠিক কোথায় ডুবেছে সেটা জানা। তবে আগেই খবর পেয়েছি, কাসকং আর শ্রী ওম্বেল এই দুই জায়গার মাঝখানে একটা লেগুনে নাকি ডুবেছে ওটা। সত্যি নাকি? লেমার সঙ্গে কথা বলতে দাও আমাকে, বলল রানা। সে জানে। তোমাকে একটা আশ্বাস দিয়ে রাখি, বলল হিত। তোমরা আমাকে সাহায্য করেছো, অবশ্যই তার প্রতিদান পাবে। আমরা যখন লঞ্চ নিয়ে রওনা হব, ওটাই তোমরাও থাকবে, ঠিক আছে? 1500 মাইল পাড়ি দিতে হবে, কাজে এই পথে জেলেদের অনেক নৌকা পাওয়া যাবে। ওগুলিরই কোনো একটাই নামিয়ে দেব তোমাদের। একটাই শর্ত, ভুলেও তোমরা ম্যাকাওয়ে ফিরে আসতে পারবে না, ঠিক আছে? আমাকে আগে লিমার সঙ্গে কথা বলতে দাও, বলল রানা। তারও হয়তো কিছু বলার আছে। তুমি রাজি হলে তার আপত্তি শুনছে কে? হঠাৎ নোংরা হাসি ফুটল হিতের মুখে। তোমার রুচির তারিফ করতে হয় রানা। মালটা কিন্তু সত্যি ভালো, মায়েরই বলছি, একেবারে ফার্স্ট ক্লাস। হিত, মুখ সামলে কথা বলো, চাপা গলায় গর্জে উঠল রানা। আরে রাগ করছো কেন? তোমার বরং আমার প্রতি কৃতজ্ঞ বোধ করা উচিত। জানো কেন? আমার পোষার লোকজন চেয়েছিল ওদের হাতে তুলে দিই লিমাকে। কাপড় চুপড় খুলে লিমার ঘরে লাইন দেওয়ার ইচ্ছে ছিল ওদের।
বলছিল ওদের লাইন দেখেই নাকি গড়গড় করে সব বলে ফেলবে মেয়েটা। কিন্তু আমি চাইনি তোমার ভোগে কেউ মুখ লাগাক। অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে রানা, শুধু বলল, তোমার এই বকবকানি কতক্ষণ চলবে? হোর্তা আর পিয়াও, এসো আমার সঙ্গে, বলল কর্নেল। বাকি তোমরা মেঝের আবর্জনা সাফ করো। পকেট থেকে চাবি বের করে একটা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো সে। তার পিছু নিয়ে রানাও ঢুকলো। পিয়াও আর হোর্তা ওর ঠিক পেছনেই রয়েছে। ওরা অন্ধকার একটা ঘরে ঢুকেছে। হিট সুইচ অন করতে চোখ মিটমিট করলো সবাই। দূরে এক কোণে ক্যাম্প বেডে শুয়ে রয়েছে লিমা। ধীরে ধীরে উঠে বসলো, চোখে কেমন একটা ঘোর লাগা ভাব। চীনা মেয়েরা যেমন পরে, ওরা তাকে শর্ট ট্রাউজার আর স্মক পরতে দিয়েছে। হাত দিয়ে কপালের চুল সরাবার জন্য একটা হাত তুলল লিমা। চওড়া ও ঢোলা আস্তিন সরে গেল বাহুর উপর দিকে। গোলাপি রঙের আঁচড়ের দাগ দেখতে পেল রানা। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলো ও। ওকে চিনতে একটু সময় নিল মেয়েটা। তারপর আনন্দে নিঃশব্দে হেসে উঠল চোখজোড়া। বিছানা থেকে ও নেমে ছুটে এলো, ঢুকে পড়ল রানার বাড়ানো দুই বাহুর ভেতর। তোমাদের পুনর্মিলন সত্যিই দর্শনীয়, হেসে উঠে বলল হিত। এমন আবেগ সাধারণত দেখা যায় না, কিন্তু বাধা দিতে হচ্ছে বলে দুঃখিত। বাসাবাসি পরে হবে, আগে কাজের কথা হোক। ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিল রানা। পিছিয়ে গেল কয়েক পা। হিতের সরাসরি সামনে দাঁড়ালো, পেছনে লিমা। সময় নিয়ে পাইপে আগুন ধরালো হিত। তারপর একটা চেয়ারে বসলো, সিলিং এর দিকে এক মুখ ধোয়া ছেড়ে বলল, মিস লিমা, রানাকে দেখে তুমি একটু অবাক হওনি? ব্যাপারটা অদ্ভুত না? লিমা কিছু বলতে যাবে, হাত তুলে তাকে থামিয়ে দিল। না, বাধা দিও না, সময় কম, কাজেই রানা কিভাবে এখানে এসেছে তা ব্যাখ্যা করছি না। শুধু এটুকু জেনে রাখো, এখনো তুমি যদি সোনার হদিস আমাকে না জানাও, ওকে ভুগতে হবে। ইঙ্গিতে হোর্তাকে দেখালো। হোর্তা দরজায় গায়ে হেলান দিয়ে ছুরির ডগা দিয়ে নখের ময়লা বের করছে। কল্পনা করো, হোর্তা ওই ছুরি দিয়ে রানার চোখ তুলছে। তার আগে রানাকে বিছানার সঙ্গে বেঁধে নেবে ও। আতঙ্কে নীল হয়ে গেল লিমার চেহারা। মুখের কাছে হাত তুলে বিড়বিড় করলো, না, প্লিজ না, আপনি ওকে ছেড়ে দিন। রানা সিদ্ধান্ত নিল, অ্যাকশন শুরু করার এটাই আদর্শ সময়। লিমার দিকে ঘুরল সে, ঠাস করে চড় মারল ওর গালে। কর্নেল যা জানতে চায় বলে ফেলো। তুমি কি চাও তোমার বোকামির জন্য আমি খুন হয়ে যাই? চিৎকারের ধরনটা এমনই, রানা যেন আতঙ্কিত হয়ে পড়েছে। হিতের শকুতিক হাসি শুনতে পেল রানা। একজোড়া হাত অনুভব করলো গায়ে। লিমার কাছ থেকে টেনে সরিয়ে নিল ওকে, তারপর ঠেলে দিল এক ধারে। রানা ইচ্ছে করেই ভারসাম্য হারালো, ছিটকে পড়লো বিছানার উপর। কর্তা এগিয়ে এলো ওর দিকে, হাতে ছুরি, ঠোঁটে শয়তানি হাসি। বিছানায় চিত হয়ে পড়ে আছে রানা। মাথা থেকে খসে পড়তে যাচ্ছে দেখে খপ করে ধরে ফেললো হ্যাটটা। পর মুহূর্তে ভোজবাজির মতো দুহাতের বেরিয়ে এলো দুটো অস্ত্র। কর্তার ব্রেস্ট পকেটে ডান হাতের লুগার তাক করলো। ট্রিগারে টান দিল দুবার। মেঝেতে পড়ার আগেই মারা গেল সে। চিরাপিয়াং জ্যাকেটের ভেতর হাত ভরে অটোমেটিক বের করলো। সিধে হতে শুরু করে বাম হাতে ধরা বেরেটার ট্রিগার টেনে দিল রানা। দুটো বুলেটই পিয়াং এর পেটে ঢুকলো। ইতিমধ্যে দরজা খুলে ফেলেছে কর্নেল। লুগারের আরো দুটো বুলেট পিছু ধাওয়া করলেও তার নাগালে পেয়েছে বলে মনে হলো না। সেদিকে লাফ দিল রানা, কবাট বন্ধ করে বোল্ট লাগালো। ফিরল লিমার দিকে। পিয়াং মেঝেতে পড়ে পেট চেপে ধরে মোচড় খাচ্ছে। তার অটোমেটিকটা তুলে পকেটে ভরল রানা। একটা চেয়ার তুলে ছুটল জানালার দিকে। খক খক করে কাশছে পিয়াং, রক্ত বমি করছে। সেদিক থেকে চোখ সরিয়ে রানার পাশে চলে এলো লিমা। তুমি পুরোপুরি সুস্থ তো? জিজ্ঞেস করলো রানা। ওরা তোমার গায়ে হাত তুলেছে? মাথা নাড়ল লিমা, তবে বলাবলি করছিল আগামীকাল ওদের হাতে আমাকে তুলে দেয়া হবে। লিমাকে একপাশে ঠেলে দিয়ে বারবার আঘাত করে জানালার গায়ে চেয়ারটা ভাঙল রানা। সমস্ত কাজ চুরমার হয়ে গেল। জানালা বলে কিছু থাকলো না। উকি দিয়ে নিচে তাকিয়ে হতাশ হতে হলো। তিনতলার সমান উপরে রয়েছে ওরা। নিচে নিরাপদে নামতে হলে ডানা দরকার হবে। মুখ তুলে উপর দিকে তাকালো রানা। ওদিকে দরজা ভাঙার কাজ শুরু হয়ে গেছে। এখনই এই ঘর ছেড়ে পালাতে হবে। বাঁচার চেষ্টা করা যেতে পারে যদি ছাদে ওঠা যায়। ছাদটা সমতল, তবে কিনারা সামান্য ঢালু হয়ে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য লাগানো একটা টুয়ার সঙ্গে মিশেছে। দেখে মনে হলো টিনের তৈরি। ওদের ভার সইতে পারবে কিনা বলা কঠিন, তবে ঝাঁকুনিটা এখন আর না নিয়ে উপায় নেই। বেরেটার লিমা হাতে ধরিয়ে দিল রানা, বলল, টিনের
ওই নালাটিকে গেলে ছাদে উঠতে পারবো আমরা। আমি যদি নিচে পড়ে যাই, হয় আমার পিছু নিয়ে লাফ দিও, আর নইলে কপালে অস্ত্র ঠেকিয়ে ট্রিগার টেনে দিও। রানার একটা হাত ধরে মৃদু চাপ দিল লিমা। জানালার কার্নিশে উঠে টুয়া ধরে ঝুলে পড়ল রানা। ক্যাচ ক্যাচ করে উঠল টিন, ঝুলে পড়ল বেশ কিছুটা, তবে খুলে আসছে না। 2 সেকেন্ড ঝুলে থাকলো রানা, তারপর জানালার চৌকাঠে পা বাঁধিয়ে লাফ দিল উপর দিকে। এক ঝাঁকিতেই উঠে পড়ল ছাদে। লম্বা হয়ে শুয়ে আছে ও। হাত দুটো নিচে নামিয়ে চিৎকার করলো, ধরো লিমা, জলদি। অকস্মাৎ ঘরের দরজা বিস্ফোরিত হলো। পর মুহূর্তে পুরো একটা ম্যাগাজিন খালি হবার বিরতিহীন শব্দ। ছ্যাঁত করে উঠল রানার বুক। যার জন্য এত ঝুঁকি নেয়া, তার লাশ ফেলে পালাতে হবে এখন ওকে। ঘরের ভেতর থেকে গোঙানি চিৎকার, ছুটোছুটি, গালিগালাজের শব্দ ভেসে আসছে। চাপা কলার মতো সরু আঙুল দেখতে পেল রানা। জানালার চৌকাঠ ধরে কার্নিশে কেউ উঠে দাঁড়াচ্ছে। নিজের হাত আরো নিচু করে দিল ও। এতক্ষণে লিমার মুখটা দেখা গেল জানালার বাইরে। চৌকাঠ ছেড়ে রানার বাড়ানো হাতটা ধরে ফেললো। প্রচণ্ড এক হ্যাঁচকা টানে তাকে নিজের বুকের ওপর তুলে আনলো রানা। ভরাট স্বাস্থ্য লিমার, অথচ পালকের মতো হালকা লাগলো। বেরেটাটা রানার হাতে গুজে দিল সে, বলল, এটা যদি আপনি আমাকে না দিতেন, ওই ঘরেই লাশ হয়ে পড়ে থাকতাম। ভয় হচ্ছে সবগুলো বুলেটই বোধহয় খরচ করে ফেলেছে। লক্ষ্মী মেয়ে, বলল রানা। আশা করি প্রত্যেকটা বুলেটই যার যার দায়িত্ব পালন করেছে। নিচের ঘর থেকে এখন শুধু যন্ত্রণাকাতর আওয়াজ ভেসে আসছে। গড়িয়ে সমতলে ছাদে চলে এলো ওরা। লিমার হাত ধরে সিধে হলো রানা। ওরাও উঠে আসবে যে কজন বেঁচে আছে। এসো। ছাদ ধরে ছুটল ওরা। মাত্র কয়েক পা এগিয়েছে, পেছন থেকে একটা চিৎকার শোনা গেল। ঘাড় ফেরাতেই ম্যাট হিথ আর তার 3 সঙ্গীকে দেখতে পেল রানা। 20 গজ দূরের একটা ট্র্যাপ ডোর থেকে বেরিয়ে আসছে। ওদিকে একটা গুলি পাঠিয়ে দিয়ে লিমার হাত ধরে আবার ছুটল ও। চাঁদের আলো সাহায্য করছে ওদের। ওয়্যার হাউসগুলো গায়ে গায়ে লাগানো, তবে সবগুলো নয়। ছাদ বদল করার জন্য মাঝে মধ্যে লাফ দিতে হচ্ছে। মিনিট পাঁচেক ছোটার পর নিচু একটা ছাদ পেল ওরা। সেটা ধরে 10 গজ এগোতে পাওয়া গেল একটা রাস্তা। নিচে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। ট্রাকে রশি দিয়ে বাঁধা ও তেরপল দিয়ে ঢাকা মাল। তার উপর পড়ল ওরা। সেখান থেকে রাস্তায়। কুকুরগুলো পিছু ছাড়েনি। লাফিয়ে ট্রাকে পড়তে দেরি করায় নিজের লোকজনকে গালিগালাজ করছে কর্নেল হিথ। ওদের সঙ্গে দৌড়ে আমরা পারবো না, ছুটতে ছুটতে বলল রানা। তুমি তো ভালোই সাঁতার জানো, চলো সাগরে ঝাঁপ দিই। ঠিক আছে। খটকা লাগলো রানার। ও কি শুনতে ভুল করলো? লিমার জবাবে চাপা হাসির প্রলেপ আছে বলে মনে হলো। জ্যাকেট খুলে হাতে নিল রানা। অস্ত্রগুলো ভরল ট্রাউজারের পকেটে। একটা বাঘ ঘুরতেই সামনে পড়ল জোছনা মাখা সাগর। পারদের মতো টলটল করছে পানি। দুজনে একসঙ্গে লাফ দিল ওরা। রানার একটা হাত শক্ত করে ধরে আছে লিমা। ডুব সাঁতার দিয়ে সরে যাচ্ছে তীর থেকে যত দূরে সম্ভব। একসঙ্গেই পানির উপর মাথা তুলল ওরা। সিকি মাইল সাঁতরাতে হবে, পারবে তো? জিজ্ঞেস করলো রানা। রানার একটা হাত এখনো ছাড়েনি লিমা। দ্রুত সাঁতার কেটে তীর থেকে আরো দূরে সরে আসছে দুজন। পারবো। এবার কোনো সন্দেহ নেই। তুমি হাসছো কেন? ব্যাখ্যা করা কঠিন, বলল লিমা। হোপ এগেইনস্ট হোপ বলে একটা কথা আছে, জানেন তো? আমার বেলায় সেটাই সত্য হয়ে গেছে দেখে হাসি চেপে রাখতে পারছি না। কিছু বুঝলাম না। আমার মন যুক্তি টুক্তি মানতে চায়নি, বলল লিমা। বলছিল আপনি আমাকে উদ্ধার করতে আসবেন। আশ্চর্য, সত্যি এলেন। পানি গরম না হলেও ঠান্ডা নয়। চাঁদটা মেঘের আড়ালে চলে যাওয়ায় সাগর অন্ধকার। পানিতে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। ইতিমধ্যে রানার হাত ছেড়ে দিয়েছে লিমা। তবে পরস্পরের পাশেই থাকছে ওরা, শান্ত অনায়াস ভঙ্গিতে সাঁতার কাটছে। কিছুক্ষণ পর এক ঝাঁক সাম্পান দেখতে পেল ওরা। ঢেউয়ের তালে তালে দুলছে। হারবারের উত্তর দিক এটা। বোট আর সাম্পানের ফাঁক গলে চলে এলো পাথরের সিঁড়ির কাছে। পানি থেকে উঠে একটা ধাপে বসে রানা জিজ্ঞেস করলো, হাঁপিয়ে গেছো? না। কপাল থেকে ভিজে চুল সরিয়ে বলল লিমা। এখন কি হবে? কোথায় যাব আমরা? আগে দেখি ম্যাপের কি অবস্থা। জ্যাকেটের পকেট থেকে নোটবুকটা বের করলো রানা। সিঁড়ির মাথায় উঠে লাইট পোস্টের নিচে দাঁড়ালো। নোটবুক খুলে মিসেস পাটনায়কের আঁকা ম্যাপটা পরীক্ষা করলো। তারপর এসো বলেই হাঁটা ধরলো। কোথায় যাচ্ছি আমরা? একটা সেফ হাউসে, বলল রানা। ওখানে বসে প্ল্যান করতে হবে। কিভাবে আমরা ম্যাকাও থেকে পালাতে পারি, এই প্ল্যান? না, বলল রানা। এক ঢিলে দুই পাখি মারার প্ল্যান। তোমাকে তো আগেই বলেছি, রেড ড্রাগনকে ধরার জন্যে ম্যাকাওয়ে এসেছি আমি। আর তুমি আমাকে বলেছো কম্বোডিয়ান প্যাগোডার সোনা ও পাথর উদ্ধার করাই তোমার উদ্দেশ্য। হ্যাঁ। রেড ড্রাগন যে কর্নেল ম্যাকহিথ, কথা তুমি এখন জানো। ম্যাকাওয়ে তাকে কাবু করা সম্ভব নয়। তাকে শ্রী ওম্বেল আর কাসকং এই দুই জায়গার মাঝখানে জলাভূমিতে টেনে আনতে হবে।
ওইখানে ফাঁদে ফেলবো আমরা তাকে, সেই সঙ্গে উদ্ধার করব সোনা ভরা লঞ্চটাও। কিন্তু লোকটা আমাকে বলেছে কম্বোডিয়াকে নিজের হাতের তালুর মতোই চেনে সে, ওখানে নাকি তার পরিচিত লোকজনও আছে। আমরা তার সঙ্গে পারবো? আমার উপর ভরসা রাখো লিমা। সরি, না ঠিক আছে, না পারার কিছু নেই লিমা, আমরা প্রস্তুতি নিয়েই রওনা হব। বেলা ঠিক 11টার সময় ফোন করলেন মিস পাটনায়ক। রানার সাড়া পেয়ে বিড়বিড় করে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। মেয়েটা লিমা, তাকে তুমি উদ্ধার। লিমা আমার সঙ্গেই আছে, বলল রানা। আপনি গভর্নর হাউসে, তাই না? হ্যাঁ। শ্যাংহো তোমাদের খাতির যত্ন করছে তো? জিজ্ঞেস করলেন সুচেতা। কিভাবে পৌঁছালে ওখানে? কেউ পিছু নেয়নি তো? ট্যাক্সি নিয়ে এসেছি, তবে শেষ 2 মাইল হেঁটে, বলল রানা। পৌঁছতে ভোর হয়ে গেলেও পথে কোনো লোকজন দেখেনি। দেখবে কোত্থেকে, লোকজন থাকলে তো। শুনুন সুচেতা, বলল রানা, আমার প্রতিটি প্রশ্নের উত্তর চিন্তা ভাবনা করে দেবেন। তার আগে বলুন, আপনি একা তো? একা, ঘরের দরজা বন্ধ। জেমস হার্ডি, তাকে আপনি কতটুকু বিশ্বাস করেন? অপর প্রান্তে দীর্ঘ আধ মিনিট চুপ করে আছেন সুচেতা। ধরুন আপনি তার কাছে 20 লাখ টাকা জমা রাখলেন, বিশ্বাস হয় যে টাকাটা চাইলে ফেরত পাবেন? আবার প্রশ্ন করল রানা। 20 লাখ হলে পাবো, বললেন সুচেতা। টাকার অঙ্কটা যদি 20 কোটি হয়, জানি না ফেরত পাবো কিনা। এ প্রশ্ন কেন করছো তুমি? জেমস হার্ডির সাহায্য দরকার আমার। যদি জানে আমি আর লিমা কোথায় আছি, সে কি রেড ড্রাগনকে ঠিকানাটা জানিয়ে দেবে? 20 লাখ টাকা পুরস্কারের লোভে? না, তা বোধহয় দেবে না। এ ব্যাপারে 100% না হলেও 70 বা 75% গ্যারান্টি দেওয়া যায়। মার্ক হেগেন আর কার্ল ডয়েসকে? মার্ক হেগেনকে তুমি 100% বিশ্বাস করতে পারো, বললেন সুচেতা। লোকটা আমার প্রতি নানা কারণে কৃতজ্ঞ, তবে কার্ল ডয়েস সম্পর্কে কি বলবো বুঝতে পারছি না। অত্যন্ত রকচটা লোক, কারো সঙ্গেই তার বনিবনা হয় না। আমার প্রতি কোনোভাবে কৃতজ্ঞ বা ঋণীও নয়। আমি শুধু একটা প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি, তা হলো ম্যাকাও ট্রায়াডকে অসম্ভব ঘৃণা করে সে। ম্যাট হিথই রেড ড্রাগন, আর রেড ড্রাগনকে তুমি শায়েস্তা করতে চাও। এ কথা শুনলে তোমার যে কোনো শর্ত মেনে নেবে সে। তার গুণ সম্পর্কে বলুন, যদি জানেন কিসে সে এক্সপার্ট। সুযোগ পেলে বক্সার হিসেবে আরো অনেক নাম করতে পারতো, বললেন সুচেতা। শিকারের নেশা আছে বলে জানি, শুটিং কম্পিটিশনে মেডেল পেয়েছে 2বার। সাঁতার জানে? বলতে পারছি না। ঠিক আছে, ওদের সঙ্গে যোগাযোগ করার উপায় কি? জিজ্ঞেস করলো রানা। ওদের ফোন নম্বর আছে আমার কাছে, দেব? এখনই নয়, প্রথমে আপনি যোগাযোগ করুন, বলবেন আমি আপনার সঙ্গে গভর্নর হাউসেই আছি। এও জানাবেন যে ম্যাট হিথই রেড ড্রাগন, আর তাকে শায়েস্তা করার জন্যে ওদের সাহায্য আমার দরকার। অপর প্রান্তে কিছুক্ষণ চুপ হয়ে থাকার পর সুচেতা বললেন, ঠিক আছে, বুঝতে পেরেছি। প্রথমে জেমস হার্ডিকে ফোন করবেন, সব কথা জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আধ ঘন্টা সময় দেবেন। তারপর দেখুন কি ঘটে। যদি খারাপ কিছু ঘটে, সঙ্গে সঙ্গে জানাবেন আমাকে। ওরা যদি বেইমানি করে, গ্রিন ব্রিগেড তোমার খোঁজে গভর্নর হাউসে ঢুকে তল্লাশি চালাবে। ঠিক তাই, বলল রানা। সেরকম কিছু না ঘটলে ওদেরকে এখনকার চেয়ে আরো একটু বেশি বিশ্বাস করা যাবে। একজনের সময়সীমা পার হলে দ্বিতীয় জনকে ফোন করবেন, আরো আধ ঘন্টা পর তৃতীয় জনকে। একজনের কথা আরেকজনকে বলবেন না। যে যার নির্দিষ্ট সময়ে ওরা যখন আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি কি বলবো? জিজ্ঞেস করলে সুচেতা। ফোন নম্বর দিয়ে আমার সঙ্গে কথা বলতে বলবেন। একটাই শর্ত, প্রিপেড মোবাইল ফোন থেকে আমাকে যোগাযোগ করতে হবে। ভালো কথা, আপনার মোবাইলের নম্বরটাও আমাকে দিয়ে রাখুন। 12টা 10-এ জেমস হার্ডের ফোন এলো। ওর কি দরকার সেটা ব্যাখ্যা করলো রানা। ম্যাকাও থেকে বেরিয়ে যাবার সেফ প্যাসেজের ব্যবস্থা করে দেবে হার্ডি। ওর সঙ্গে আরো 3-4 জন থাকবে। সবচেয়ে ভালো হয় হার্ডি যদি ওর জাহাজে ওদেরকে তুলে নিতে পারে। 1200 থেকে 1500 মাইলের দীর্ঘ জার্নির শেষ প্রান্তে সেটা ভিয়েতনামের কোন বন্দরে হলেই ভালো হয়। ওর একটা লঞ্চ দরকার, হোল্ডে 1000 মন কার্গো ধরার ব্যবস্থা থাকা চাই। আর চাই রাইফেল, রিভলভার, শটগান, গ্রেনেড, লিম্পেট মাইন, ফ্লেয়ার, জেলিংনাইট, রশি, চটের বস্তা ইত্যাদি। কোনোটা কি ধরনের তাও ব্যাখ্যা করলো ও। অস্ত্র, গোলাবারুদ ও সার্ভিস নগদ টাকার বিনিময়ে গ্রহণ করবে ও। নগদ টাকা মানে মাস্টার কার্ড। অঙ্কটা হার্ডই বলুক।
কৌতূহলী হার্ডি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে রানা বলল, হ্যাঁ জানি, অনেক গুজবই তোমার কানে এসেছে, তবে বুদ্ধিমানের কাজ হবে ওসবে কান না দেয়া। আরেকটা কথা, যতটুকু বলবো তার বেশি জানতে চেও না। হার্ডি তখন বলল, তোমরা কম্বোডিয়ায় যাচ্ছ, এটা পরিষ্কার। তোমাদেরকে আমার নিয়ে যেতে আপত্তি নেই, কিন্তু ফিরবে কিভাবে? আমি যে লঞ্চের ব্যবস্থা করতে পারবো সেটা দীর্ঘ সমুদ্র যাত্রার উপযোগী নয়। তাছাড়া লঞ্চটা যদি খুব বড় হয়, জলাভূমিতে ওটা কোনো কাজে আসবে না। এই সমস্যার কথা আগে ভাবিনি রানা। চ্যানেলের মুখ থেকে আমরা যখন সাগরে বেরিয়ে আসব, তোমার জাহাজ আমাদেরকে তুলে নিতে পারবে না? পারে, যদি আমার জাহাজ ব্যাংকক থেকে হোচিমিনে আসার সময় চ্যানেলের মুখে দেখতে পায় তোমাদের। লঞ্চ নিয়ে রওনা হবার পর কাজ সেরে চ্যানেলের মুখে ফিরে আসতে এই ধরো 3 দিন লাগবে আমাদের, বলল রানা। এখন হিসেব কষে বলো তোমার জাহাজ কবে ও কখন চ্যানেলের মুখটাকে পাশ কাটাবে। এ নিয়ে বিশদ আলোচনা পরে করলেও চলবে, বলল হার্ডি। সার্ভিস ও অন্য সব জিনিসের বিনিময়ে তোমার কাছে আমি $1,00,000 পাওনা হব। এরপর আছে বোনাস। রানা দর কষল না। $1,00,000 ঠিক আছে, কিন্তু বোনাসটা আবার কি? এই অভিযান থেকে যাই আয় হোক তোমার, আমি তার ভাগ চাইব না, বলল হার্ডি। তবে সাহায্য করার একটাই শর্ত থাকবে, চ্যানেলের মুখ থেকে তোমাদেরকে আমি জাহাজে তুলে নেব শুধু যদি প্রমাণ করতে পারো রেড ড্রাগনকে খতম করতে পেরেছ। চেষ্টার কোনো ত্রুটি হবে না, কথা দিল রানা। আর যদি না পারি, চ্যানেলের মুখে থামতে হবে না তোমাকে। খুঁটিনাটি আরো কয়েকটা বিষয়ে আলাপ করলো ওরা, তারপর যোগাযোগ কেটে দিল রানা। এরপর ফোন করলো হেগেন। রেড ড্রাগন ওরফে ম্যাট হিথের ওপর এমন খ্যাপাই খেপে আছে সে, বলল রানার সাহায্য পেলে এখনই সুইসাইড স্কোয়াডে নাম লেখাতে তার আপত্তি নেই। তারপর সে নিজের একটা দুর্বলতার কথা স্বীকার করলো। স্টিমার হারিয়ে আমার মাথা খারাপ হয়ে আছে, তাই মদ ছাড়া আমার চলে না। দেখো ফ্রেন্ড, লঞ্চে ওই জিনিস না থাকলে আমাকে পাওয়ার কথা তোমাকে ভুলে যেতে হবে। রানা দ্বিধায় পড়ে গেল। হেগেনকে ওর দরকার, কিন্তু একজন মাতাল হয়তো সুবিধের চেয়ে অসুবিধাই করবে বেশি। বলল, ঠিক আছে, তবে 24 ঘন্টায় আধ বোতল, তার বেশি নয়। রাজি? উত্তরে সহাস্যে বলল হেগেন, দেখা যাচ্ছে তোমাকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ করায় আমি ভুল করিনি, থ্যাংক ইউ। ও আরেকটা কথা, স্টিমার হারাবার পর আমি একটা বোট ভাড়া করে কোনো মতে ব্যবসা চালাচ্ছি। ওটা এখন ভিয়েতনামের নামকানে আছে, পুরনো, তবে জলায় চালাবার জন্য খুব ভালো। খুব সরু কাঠামো, লম্বায় বেশি। এ ব্যাপারে তোমাকে পরে জানাবো, বলে কানেকশন কেটে দিল রানা। কার্ল লয়েসের আচরণ ওদের কারো সঙ্গে একেবারেই মিলল না। গলার আওয়াজ ষাঁড়ের মতো, শান্তভাবে কথা বললেও মনে হয় মেঘ ডাকছে। প্রথমেই সে জানতে চাইল, এটা যদি ট্রেজার হান্ট হয়, তার ভাগে কত পড়বে। রেড ড্রাগন ওরফে ম্যাট হিথকে মারতে পারলে কোনো পুরস্কারের ব্যবস্থা আছে কিনা। তাছাড়া বিমা থাকবে তো, সে যদি মারা যায় বার্লিনে তার মায়ের ঠিকানায় $1,00,000 পৌঁছে দেওয়া হবে কিনা। দৈনিক $5,000 পারিশ্রমিক পাবে, বলল রানা। আশা করছি দিন 5-এর মধ্যে কাজটা শেষ করতে পারবো। সময় যদি আরো বেশি লাগে, পারিশ্রমিকের অঙ্ক $30,000 বেশি বাড়বে না। রাজি থাকলে বলো, তা না হলে অন্য লোক খুঁজি। কোনটা ঠিক, হারকেপ্পন নাকি ভিখারি? রাজি? আবার জিজ্ঞেস করলো রানা। ইউ বাস্টার্ড, দাঁতে দাঁত চেপে হিসিস করল ডয়েস। বর্তমান পরিস্থিতিতে যোগ্য লোক পাওয়া প্রায় অসম্ভব, তবু রানা ডয়েসকে বাদ দেওয়ারই সিদ্ধান্ত নিল। এরকম অসভ্য আর বদরাগী লোক সমস্যার সৃষ্টি করবে। তোমাকে আমার দরকার নেই। আমার আছে, হেরে গলায় বলল ডয়েস। রানার কথা তাকে যেন স্পর্শই করেনি। গাড়িটা যদি হজম করতে না পারো, তুমিও বার দুয়েক আমাকে বাস্টার্ড বলে নাও, শোধবোধ হয়ে যাক। কি, নেবে না বলে ভাবছো? হেসে উঠল সে। তাহলে তো আরো ভালো, তোমরা সামনে থাকবে, তোমাদের পেছনে থাকবে রেড ড্রাগন, আর রেড ড্রাগনের পেছনে থাকবো আমরা। আমরা মানে? আমাকে তুমি ছোট করে দেখছো রানা, হঠাৎ সিরিয়াস মনে হলো ডয়েসকে। একবার যখন জানতে পেরেছি ম্যাকআউট রায়ার আর গ্রিন ব্রিগেড একই জিনিস, ম্যাড হিথি রেড ড্রাগন, তখন আর আমাকে ঠেকায় কে? আমাকে ভিখারি ভেবো না। একটা অভিযানের আয়োজন করার মতো ফান্ড আমি ঠিকই 24 ঘন্টা নোটিশে জোগাড় করে ফেলবো। ভেবো না আমি তোমাকে হুমকি দিচ্ছি। সত্যি কথা বলতে কি, তোমার কাঁধে বন্দুক রেখেই রেড ড্রাগনকে শিকার করতে চাই আমি, কিন্তু তার মানে এই নয় যে কেউ আমাকে ঠকিয়ে পার পেয়ে যাবে। কেউ তোমাকে ঠকাচ্ছে না, বলল রানা। ভাবছে মার্ক ডয়েস বিচিত্র একটা চরিত্র। কিছু কিছু লোকের অদ্ভুত প্রবণতা হলো নিজের সম্পর্কে মানুষকে খারাপ ধারণা দিয়ে বেড়ানো, আসলে কিন্তু তারা ঠিক বিপরীত চরিত্রের লোক।
ডয়েস হয়তো তাদের দলেই পড়ে। ওর এই বিশ্লেষণ ভুলও হতে পারে, তবে ডয়েসকে বাদ না দেওয়ার পক্ষেই সায় দিচ্ছে ওর মন। শোনো ডয়েস, এই অভিযান ট্রেজার হান্ট নয়। লঞ্চটা আমরা যদি তুলতে পারি, সোনা আর পাথর যেখান থেকে এসেছে সেখানেই ফেরত যাবে। যতক্ষণ না এই বিরল ঘটনাটা ঘটছে ততক্ষণ আমি তোমাকে বিশ্বাস করতে রাজি নই, বলল ডয়েস। কলিযুগে নিজেকে উনি যুধিষ্ঠির বলে দাবি করছেন। লোকটার কথা এত স্পষ্ট আর চাঁছাছোলা গা জ্বালা করে ওঠে। তুমি তাহলে দৈনিক $5,000 রাজি নও? শেষবারের মতো জানতে চাইল রান। আমাকে চিনতে পেরেছ তাই ভয় পাচ্ছ, বলল ডয়েস। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে আমি শেষ পর্যন্ত দেখতে চাই। আমি রাজি। খুঁটিনাটি বিষয়ে আরো কিছুক্ষণ কথা বলল ওরা। রানার মনে খুঁতখুঁতে একটা ভাব থেকেই গেল, ডয়েসকে সঙ্গে নিয়ে সে ভুল করছে না তো।